কন্ডিশনাল সেন্টেন্সের উপর এই ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ক্লাসটির মাধ্যমে আমি তোমাদের শেখানোর চেষ্টা করব কন্ডিশনাল সেন্টেন্স কি এবং এর গ্রামাটিক্যাল প্যাটার্ন সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। এর ফলে পরীক্ষাতে যখন এর উপর ভিত্তি করে কোনো কোশ্চেন আসবে তুমি সঠিকভাবে তার অ্যান্সার করতে পারবা এবং তুমি নিজেকে পরীক্ষার জন্য প্রস্তুত করে তুলতে পারবা। হ্যাঁ, পরীক্ষার কথা যেহেতু বললাম, তোমরা যারা নবম শ্রেণীতে আছো, দশম শ্রেণীতে আছো, উচ্চ মাধ্যমিক শ্রেণীতে আছো, তাদের জন্য এই কন্ডিশনাল সেন্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব এবং তোমাদের যে কমপ্লিটিং সেন্টেন্স, এই দুটা আইটেমের মধ্যে এর উপর ভিত্তি করে অনেক সময় কোশ্চেন আসে। বিশেষ করে কমপ্লিটিং সেন্টেন্সের অবশ্যই একটা সেন্টেন্স এই কন্ডিশনাল সেন্টেন্সের উপর ভিত্তি করে থাকে। তো আশা করছি এই ক্লাসটির মাধ্যমে তোমরা যথেষ্ট লাভবান হবা এবং আমার পরবর্তী যে পার্ট 2 এবং 3 সেগুলো মনোযোগ সহকারে দেখবা। তো আজকের পার্ট 1 শুরু করছি, তোমরা মনোযোগ সহকারে দেখবা এবং এখানে যা শেখাতে চাইবো তা তোমরা খুব ভালোভাবে শিখবা। তো শুরু করছি। তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা যদি খুব মনোযোগ সহকারে আজকে আমার এই ক্লাসটা দেখো, তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবা একটি কন্ডিশনাল সেন্টেন্স কিভাবে গঠিত হয় এবং এর যে দুইটা ক্লজ থাকে, এই দুইটা ক্লজের কোন অংশ কিভাবে তুমি সঠিকভাবে তুমি পরীক্ষার খাতায় লিখবা। যেমন কমপ্লিটিং সেন্টেন্সের কথা চিন্তা করো, সেই ক্ষেত্রে যে কোনো একটা ক্লজ তোমাদের জন্য দেওয়া থাকে, তোমাকে আরেকটি ক্লজ পূরণ করতে হয়। ঠিক আছে, ঠিক একইভাবে রাইট ফর্ম অফ ভার্বে দুইটা ক্লজই দেওয়া থাকবে, তোমাকে যে কোনো একটা ক্লজের ভার্বটা কারেক্ট করতে হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই এই কন্ডিশনাল সেন্টেন্সগুলো খুব ভালোভাবে জানতে হবে, যেমন কোন কন্ডিশনালে তুমি কোন ধরনের ভার্বটা ব্যবহার করবা। তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি আমার ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে দেখবা। এখানে দেখতে পাচ্ছ কন্ডিশনাল সেন্টেন্স এবং হচ্ছে দ্য রাইট ফর্মস অফ ভার্ব। কন্ডিশনাল সেন্টেন্স অ্যান্ড রাইট ফর্মস অফ ভার্ব দুটো একই সাথেই আমি আলোচনা করব, এই কারণে আমি দুটো নামই এখানে দিয়েছি। এই কন্ডিশনাল সেন্টেন্সটা যেমনটা বলেছিলাম, একটা কন্ডিশনের উপর নির্ভর করে এটা তৈরি হয়। যেমন প্রত্যেকটা কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে একটা ক্লজের সাথে কি থাকবে, একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত থাকবে। সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত থাকবে কেন? একটা কথা মনে রাখবা, কন্ডিশনাল সেন্টেন্সগুলো অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সগুলো অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স, কারণ একটা অংশের সাথে একটা শর্ত জুড়ে দেওয়া থাকে। যেই অংশের সাথে ইফ থাকে সেটাকে আমরা ইফ ক্লজ বলি, আর এই অংশটাই শর্ত প্রকাশ করে। মনে রাখবা, যেই অংশের সাথে ইফ যুক্ত থাকবে সেটা হচ্ছে ইফ ক্লজ, এবং এই ক্লজটাই কি করবে, তোমাদের সামনে শর্ত উপস্থাপন করবে। তো প্রিয় শিক্ষার্থী, তো প্রথম সেন্টেন্সটা নিয়ে একটু আলোচনা করি। এখানে দেখো, ইফ ক্লজে দেখো, এখন এই ভার্বটা তোমরা বুঝতে পারছো, এই ভার্বটা কিসে আছে, ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে। তার মানে কি, আর এখানে কি আছে, সাবজেক্ট আছে। তাহলে এখানে যেমনটা দেখতে পাচ্ছ, প্রথম সেন্টেন্সটা দেখো, এখানে হচ্ছে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বুঝতে পারছো সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম কোন টেন্সে থাকে, কোন টেন্সে থাকে সেটা তোমরা সবাই জানো। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে। আর এখানে যেটা দেখতে পাচ্ছ, এই ইনডিফিনিট টেন্সের যে অংশটুকুর সাথেই ইফ যুক্ত আছে। তার মানে কি, এখানে ইফ যুক্ত অংশটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তার মানে আমি বলতে চাচ্ছি, তোমরা একটু খেয়াল করো, ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তার মানে এটা এখানে এই সেন্টেন্সে এটা হচ্ছে প্রথম ক্লজ। তাহলে দ্বিতীয় ক্লজটা কি হবে? তাহলে দ্বিতীয় ক্লজটা কি হবে দেখো, ফিউচার ইনডিফিনিটে হবে। দ্বিতীয় ক্লজটা কি হবে, ফিউচার ইনডিফিনিটে। কারণ এখানে দেখো, তোমরা এখানে যেমনটা দেখতে পাচ্ছ, এখানে সাবজেক্ট আছে, সাবজেক্টের পর উইল আছে। উইল, সাবজেক্ট প্লাস শেল বা উইল কোন টেন্সে থাকে তোমরা সবাই জানো। সাবজেক্ট প্লাস শেল বা উইল যেই টেন্সে থাকে সেই টেন্সটা হচ্ছে ফিউচার ইনডিফিনিটে। ফিউচার ইনডিফিনিট।
তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা একটা জিনিস বুঝতে পারছো, ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে শুধু আমি প্রেজেন্ট ইনডিফিনিটটা বলছি, তারপরে এ সম্পর্কে আরো বিস্তারিতভাবে আমি আলোচনা করছি। দেখো, ইফ যুক্ত অংশটা যদি আপাতত চিন্তা করো, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, পরের অংশ কি হবে? ফিউচার ইনডিফিনিটে। কিসে হবে? ফিউচার ইনডিফিনিটে। তাহলে এই যে ফিউচার ইনডিফিনিট, এখন এই সেন্টেন্সগুলো করার ক্ষেত্রে আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এরা হচ্ছে প্রেজেন্ট টেন্সে। এর শুধু আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণটা এখানে দিয়েছি প্রিয় শিক্ষার্থী। শুধু প্রেজেন্ট ইনডিফিনিট কেন, ইফ যুক্ত অংশটা মানে হচ্ছে ইফ ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেই টেন্সেই থাকুক না কেন, পরের অংশটা তুমি অবশ্যই ফিউচার ইনডিফিনিটে করবা। তো আশা করছি তোমরা আমার কথা বুঝতে পারছো। যদি তুমি মুখস্থ করতে চাও রুলস আকারে, তাহলে তুমি যেভাবে মুখস্থ করবে সেটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার, প্রাথমিক স্ট্রাকচার। ঠিক আছে, আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। যারা যুক্ত হয়েছো তাদেরকে আমি বলছি তোমরা লিখে ফেলো, কারণ লিখলে তুমি যে কোনো প্রয়োজনে তুমি যদি আবার খাতাটা একটু চেক করো, তাহলে তুমি সহজেই সেগুলো আবার মনে করতে পারো, তোমার মুখস্থ হয়ে যাবে। তোমরা লিখে ফেলো, এটা সকল ক্লাসের জন্যই গুরুত্বপূর্ণ। ওকে, আমি প্রথম সেন্টেন্সটা আলোচনা করেছি, এবার দ্বিতীয় সেন্টেন্সটা দেখো। দ্বিতীয় সেন্টেন্সে এখানে ভার্বটা তুমি দেখতে পাচ্ছ, এটা একটা ভার্ব। প্রথম সেন্টেন্সে ভার্বটা ছিল কাম, COME, কাম। দ্বিতীয় সেন্টেন্সটা ভার্বটা হচ্ছে কেম, তার মানে এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তার মানে তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, ইফ যুক্ত যে ক্লজটা সেটা আছে কিসে? পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট। ইফ যুক্ত ক্লজটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে। পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা আমাদের জানতে হবে, তাই না? তো শিক্ষার্থীরা, তোমরা যারা লাইনে আছো তোমাদের বলছি, তোমরা যদি পারো আলহামদুলিল্লাহ, না পারলে কোনো লজ্জা নেই, তোমরা একটু দেখে নাও, কারণ এতদিন পারিনি, শিখতে তো সমস্যা নেই। ঠিক আছে, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। তুমি একটা সেন্টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে কি করে বুঝবা? তুমি যদি সেখানে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম পাও, তাহলে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে এখানে খেয়াল করো, দেখো এখানে এই ইফ যুক্ত ক্লজটা কিসে হয়েছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়েছে, তাই না? ইফ যুক্ত ক্লজটা কিসে হয়েছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়েছে। তাহলে এই সেন্টেন্স এখানে ছিল কি? আগের ছিল ফিউচার ইনডিফিনিট, কিন্তু এখানে দেখো ফিউচার ইনডিফিনিট হয়নি। এখানে কি যুক্ত হয়েছে? সাবজেক্টের সাথে একটা কুড যুক্ত হয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থী, যেমনটা দেখো এখানে ইফ যুক্ত ক্লজটা কিসে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তার মানে এখানে ইফ ক্লজ, এই ইফ ক্লজটা যেমনটা বলছি যে এখানে কন্ডিশন প্রকাশ করছে। তো তাহলে পরের অংশটা এখানে কি? যেহেতু এখানে একটা কুড যুক্ত হয়েছে, এই অংশটাকে অংশের একটা নাম আছে। ইফ যুক্ত অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, তাহলে পরের অংশটা হচ্ছে পাস্ট কন্ডিশনাল, পাস্ট কন্ডিশনাল। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা অনলাইনে আছো সবাইকে বলছি তোমরা খাতা ব্যবহার করো এবং লেখো, কারণ আজকের এই আইটেমটা দুটো কাজে তোমাদের লাগবে, দুইটা আইটেমে। এক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বে, আরেকটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সে। একটা সেন্টেন্স অবশ্যই কন্ডিশনাল সেন্টেন্সের উপরে আসে। ওকে শিক্ষার্থী, তাহলে পাস্ট কন্ডিশনাল বলতে আমি কি বুঝবো? পাস্ট কন্ডিশনাল বলতে আমি কি বুঝি? পাস্ট কন্ডিশনাল হচ্ছে একটা সাবজেক্ট এখানে অবশ্যই থাকবে। পাস্ট কন্ডিশনাল বলতে কি বুঝবে? একটা সাবজেক্ট অবশ্যই থাকবে। সাবজেক্টের পরে এখানে দেখো শুধু কুড ব্যবহার করেছে, কারণ একটা সেন্টেন্সে একটা অক্সিলারি ভার্বই ব্যবহার করে যায়। তো এখানে সাবজেক্ট প্লাস, তাহলে কি হলো? সাবজেক্টের পরে তুমি পাস্ট কন্ডিশনালে কি সাবজেক্টের পরে শুড, উড, মাইট, কুড এদের ব্যবহার করবা। এদের যে কোনো একটা ব্যবহার করো, হয় শুড ব্যবহার করবা, নাহলে উড ব্যবহার করবা, নাহলে মাইট ব্যবহার করবা, না হয় কুড ব্যবহার করবা। ঠিক আছে, এরপরে তুমি যেটা ব্যবহার করবা সেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। কারণ কি? আমরা জানি মডেল অক্সিলারির পরে ভার্বের কোন ফর্ম বসে? তোমরা জানো
যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এরা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। এই মডেল অক্সিলারি ভার্বের পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়। তো পাস্ট কন্ডিশনের শুড, উড, মাইট, কুড এর পরে আমরা যেটা ব্যবহার করব অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। তো তেমনটা এখানে ব্যবহার করা হয়েছে। দেখো, কুডের পরে হেল্প ব্যবহার করা হয়েছে, যদিও এখানে ভার্বের পাস্ট ফর্ম ছিল, কিন্তু এখানে কি করা হয়েছে, একটা আই এর সাথে কুড ব্যবহার করা হয়েছে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, যদি তুমি কখনো এরকম দেখো যে ইফ যুক্ত ক্লজটা কিসে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তুমি পরের অংশটা অবশ্যই এই স্ট্রাকচার অনুসারে গঠন করবা, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা লিখে নাও, কারণ লিখতে হবে, না লিখলে কিন্তু বিষয়টা কোনোভাবেই পরিষ্কার হবে না। আশা করছি আমি ধীরে ধীরে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। আমি পাস্ট কন্ডিশনালটা আবার বোঝাচ্ছি। এখানে দেখো, আমি বলেছি ইফ যুক্ত অংশটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি তুমি তো জানো। যদি স্ট্রাকচারটা বুঝতে পারো তাহলে তুমি শব্দগুলো দেখে খুব সহজেই বুঝতে পারবা এটা পাস্ট ইনডিফিনিট। কিভাবে এটা একটা সেন্টেন্স পাস্ট ইনডিফিনিট হয়, সেখানে একটা প্রথমে সাবজেক্ট থাকে, তারপর ভার্বের পাস্ট ফর্ম থাকে। সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম যখন থাকবে তখনই সেটাকে আমরা বলি পাস্ট ইনডিফিনিট। আর ওই পাস্ট ইনডিফিনিট যুক্ত সেন্টেন্সটার প্রথমে যদি একটা ইফ থাকে মানে পাস্ট ইনডিফিনিট সেন্টেন্সটার স্ট্রাকচারটা পাস্ট ইনডিফিনিটের সাথে মিলে যায়, এবং সেইখানে যদি একটা সাবঅর্ডিনেট কনজাংশন ইফ যুক্ত থাকে, তাহলে পরের অংশটা তুমি যখন লিখবা তখন সেখানে কি করতে হবে, একটা সাবজেক্ট ব্যবহার করতে হবে। এই সাবজেক্টের সাথে মিল করে তুমি শুড ব্যবহার করবা, অথবা উড ব্যবহার করবা, অথবা মাইট ব্যবহার করবা, অথবা কুড ব্যবহার করবা, সাবজেক্টের সাথে মিল রেখে। যেমন হি এর সাথে উড বসে, তারপরে আয়ের সাথে শুড বসে, ঠিক আছে? এখন এই যে ব্যবহার কম্বিনেশন, মানে যেটার সাথে যেটা মিল খায় বা সামঞ্জস্য, তো মনে হয় যে না অর্থ সেন্টেন্সের গঠনটা সুন্দর হচ্ছে, তুমি অর্থগতভাবে মিল আছে এবং সেন্টেন্সের অর্থটা ঠিক আছে এবং কাঠামোগতভাবে মিল আছে, তুমি যখন বুঝতে পারবে তখন তুমি এর যে কোনো একটা ব্যবহার করতে পারো। যদিও কিছুটা ব্যতিক্রম আছে, প্রাথমিক অবস্থায় আমাদের এতটুকু জেনে রাখাই যথেষ্ট। তারপর আমরা যখন আরো প্র্যাকটিস করব, আমরা যখন আরো বেশি বেশি শিখব, তখন আমরা আরো বেশি বেশি বুঝতে পারবো সঠিক ব্যবহার কোনটা। তো যেহেতু আমরা স্কুল লেভেল অথবা কলেজ লেভেল, আমাদের তেমন জটিলতা আসে না, জটিলতা আমাদের মধ্যে আসাও উচিত না, আমাদের পরীক্ষা এরকম আসে না, তবে আমাদের শুধু স্ট্রাকচারটা জানলেই হবে। তো প্রিয় শিক্ষার্থী, যেমনটা বলেছি, সাবজেক্টের পরে শুড, উড, মাইট বা কুড বসবে, আর এই শুড, উড, মাইট, কুড এরা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। আর মনে রাখবা, যা মডেল অক্সিলারি ভার্বের পরে অবশ্যই ভার্বের কোন ফর্ম ব্যবহার করতে হয় আমরা হয়তো জানি, তারপরে যদি না জানি তারপর তোমরা একটু জানো, মডেল অক্সিলারির পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়। তো আমি এখন পরবর্তী সেন্টেন্সে অগ্রসর হই। আশা করছি তোমরা এর মধ্যে এই অংশটুকু লিখে ফেলছো। এখন দেখো, তৃতীয় যে সেন্টেন্সটা আছে, তৃতীয় সেন্টেন্সের কাঠামোটা তুমি একটু খুব ভালো করে খেয়াল করো। এর আগে ছিল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই না? তারপরটাতে ছিল ভার্বের পাস্ট ফর্ম। তা এখন এখানে এটা কোন ফর্মে আছে? তুমি যদি শুধু এই কামটাকে চিন্তা করো তাহলে এটা প্রেজেন্ট ফর্মে আছে, কিন্তু এখন দেখো হ্যাড কাম আছে, এটা কোন ফর্মে আছে কেউ বলতে পারবা? হ্যাড কাম এটা কোন টেন্সে আছে? হ্যাঁ, তোমরা কি জানো এটা কোন টেন্সে আছে? যেমন এটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, এটা কোন টেন্সে আছে? আমি কিন্তু স্ট্রাকচারটা লিখে দিছি, তোমরা শুধু বলবা এটা কোন টেন্সে আছে। তার মানে কি, এর আগে কি আছে? যদি একটা ইফ যুক্ত করে দেই তাহলে ইফ যুক্ত ক্লজটা কোন টেন্সে আছে? পাস্ট পারফেক্টে আছে। তাহলে ইফ প্লাস পাস্ট পারফেক্ট, তার মানে কি ইফ যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট টেন্সে হয় তাহলে ইফ প্লাস পাস্ট পারফেক্ট কন্ডিশনাল বলবো, পরের অংশটাকে কি বলবো? পারফেক্ট কন্ডিশনাল। পরের অংশটা কি হবে? পারফেক্ট কন্ডিশনাল। কারণ আমি লিখে পড়াই, কারণ এগুলো কিছুটা তোমাদের কাছে নতুন, অনেকের কাছে নতুন, কারণ এগুলো প্র্যাকটিস করা হয় না। তাহলে ইফ যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্টে হয়
দেখো ইফ যুক্ত অংশটা কি কিসে আছে, পাস্ট পারফেক্টে আছে। ইফ যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্টে হয় তারপরে পরের অংশটা কি হবে, পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল। ইফ যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্টে হয় পরের অংশটা কি বলছে, পারফেক্ট কন্ডিশনাল। ইফ যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্টে থাকে তাহলে পরের অংশটা কি লেখা আছে এখানে, পারফেক্ট কন্ডিশনাল। এতটুকু তো শুনতে পাইছো, আশা করছি সবাই শুনতে পাচ্ছ আমাকে। তো এই পারফেক্ট কন্ডিশনালটা কি, এর আগের সেন্টেন্সে দেখে আসছি আমরা পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনালে আমরা কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম সাবজেক্ট দেখেছিলাম, এর সাথে শুড উড মাইট কুড দেখেছিলাম, তারপরে দেখেছি এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে এখানে কি বসবে দেখো, এখানে সেই সাবজেক্ট অবশ্যই বসবে ওটার মতো, উড শুড মাইট কুড বসবে। বসার পরে এরপরে যেটা বসবে একটা পাস্ট কন্ডিশনাল আর পারফেক্ট কন্ডিশনালের মধ্যে পার্থক্যটা দেখো। পাস্ট কন্ডিশনাল আর পারফেক্ট কন্ডিশনালের মধ্যে পার্থক্যটা দেখো। সাবজেক্ট প্লাস উড শুড মাইট কুড এর পরে একটা হ্যাভ বসবে। এই হ্যাভটাই হচ্ছে পাস্ট কন্ডিশনাল আর পারফেক্ট কন্ডিশনালের মধ্যে পার্থক্য। এই হ্যাভটাই হচ্ছে পাস্ট কন্ডিশনাল আর পারফেক্ট কন্ডিশনালের মধ্যে পার্থক্য। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি জানো হ্যাভের পরে ভার্বের কোন ফর্ম বসে? যদি জানো খুব দ্রুত আমাকে লিখে দাও। প্রথম দুইটা কন্ডিশনাল তোমরা খুব সহজে বুঝতে পারছো, তো এটা বুঝতে পারোনি, একটু হয়তো মনোযোগেরই অভাব ছিল। তো আশা করছি এখনো ক্লিয়ার হয়ে যাবে। যেমনটা আমি বললাম, ইফ যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট টেন্সে হয়, ইফ যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট টেন্সে হয় তাহলে পরের অংশটা হবে পারফেক্ট কন্ডিশনালের। পারফেক্ট কন্ডিশনাল, এটা তো বুঝতে পারছো। ইফ যুক্ত অংশটা পাস্ট পারফেক্ট মানে সাবজেক্ট বসবে, সাবজেক্টের সাথে একটা হ্যাড বসবে, হ্যাডের পরে যে ভাবটা দিব তার 3 নম্বর রূপটা ব্যবহার করব। এতটুকু ক্লিয়ার, ঠিক আছে। কিন্তু যদি তারপরে না বুঝতে পারো আবার বলছি, ইফ প্লাস, আমি স্ট্রাকচারটা লিখছি, ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের, এই অংশটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, তাই না? আর এর সাথে একটা ইফ আছে, তার মানে ইফ ক্লজটা হচ্ছে এখানে পাস্ট পারফেক্টে আছে। তারপরে তাহলে এই যে বললাম এরপরে কি হবে, পারফেক্ট কন্ডিশনাল। এরপরে কি হবে বলছি, পারফেক্ট কন্ডিশনাল। তাহলে এই অংশে গিয়ে তোমাকে আবার একটা সাবজেক্ট ব্যবহার করতে হবে। এই সাবজেক্টের সাথে ভিত্তি করে, এই সাবজেক্টের উপর নির্ভর করে তোমাকে কিছু মডেল অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। সেই মডেল অক্সিলারি গুলো কি হচ্ছে, কুড, মাইট, শুড অথবা উড। এরপরে যেহেতু এটা পারফেক্ট কন্ডিশনাল, আর প্রথম অংশে কি আছে, হ্যাড আছে, হ্যাডের পরে কি আছে, ভার্বের 3 নম্বর রূপ আছে, ঠিক আছে। তাহলে এখানে তোমাকে একটা কি ব্যবহার করতে হবে, হ্যাভ ব্যবহার করতে হবে। এর আগে যেই সেকেন্ড কন্ডিশনালে তুমি দেখেছো পাস্ট কন্ডিশনাল আর পারফেক্ট কন্ডিশনালের মধ্যে পার্থক্য হচ্ছে এইখানে যেটা ব্যবহার করলাম সেটা হচ্ছে হ্যাভ ব্যবহার করলাম, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে, তারপরে কি অবজেক্ট, ঠিক আছে। ওকে, তো আশা করছি প্রিয় শিক্ষার্থী এই অংশটুকু তোমরা বুঝতে পারছো। আসো এখানে সেন্টেন্সের মাধ্যমে আমরা দেখি, এখানে কি আছে, সাবজেক্ট আছে, এখন পারফেক্ট টেন্সের মডেল এই সাহায্যকারী ভাবটা আছে এবং তার ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। এরপরে যে যাকে আমরা পারফেক্ট কন্ডিশনাল বললাম, এই পারফেক্ট কন্ডিশনালের সাবজেক্ট হচ্ছে আই আমি ব্যবহার করেছি, এর সাথে কি ব্যবহার করেছি, উড ব্যবহার করেছি, তারপরে হ্যাভ ব্যবহার করেছি। হ্যাভটা ব্যবহার করার কারণে আমাকে এখানে কি ব্যবহার করতে হবে, হেল্প ব্যবহার করতে হবে, ঠিক আছে। কারণ আমরা জানি হ্যাভের পরে, হ্যাজের পরে, হ্যাডের পরে ভার্বের কোন ফর্মটা বসে, 3 নম্বর রূপটা বসে। কন্ডিশনাল করতে গেলে আমাকে টেন্সের আশ্রয় নিতে হবে। কন্ডিশনাল হচ্ছে এমন একটা জিনিস, তুমি মনে করো তোমার এক বন্ধুকে বললাম তুই কালকে আসিস, আমি তোর সাথে যাব, তার মানে তুই যদি আসিস আমি তোর সাথে যাব,
তাহলে এখন দেখো, হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন দেখো ফার্স্ট কন্ডিশনাল, এখন আসো এর বাংলা ভাবে, আমরা বাঙালি মানুষ, আমরা বাংলা ভাবে শিখি। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনাল কি আমাদের এই সম্পর্কে আরো পরিষ্কার ধারণা তৈরি হবে। যেমন ধরো কন্ডিশন কি, কন্ডিশন অর্থ আমরা জানি শর্ত, এটা তো আমরা সবাই জানি। আমরা ইফ কখন ব্যবহার করি, যদি তুই আমার এটা দিস আমি তোরে ওইটা দিব, তুই আমারে দেশ নাই তাই আমি তোরে দেই নাই। ঠিক আছে, তার মানে এখানে কয় রকম কন্ডিশন হলো? দুইটা। তুই আমারে দিলে আমি দিব, মানে কি তুই যদি দেশ আমি তোরে দিব, মানে এখনো ঘটনাটা ঘটার সম্ভাবনা আছে। ঠিক আছে, ঘটনাটা ঘটার সম্ভাবনা আছে। আবার আরেকটা কন্ডিশন হচ্ছে কি, তুই আমারে দিলি না, তোমার এক বন্ধু বললো যে তুই কিন্তু আমার জিনিসটা দিলি না, তুই আমার দেশ নাই, তোর কাছে চাইলে কোনোদিন কিছু পাই না, এই জন্য তোরে দেই নাই। তার মানে কি এখানে একটা কন্ডিশন হচ্ছে একটা ঘটনা ঘটানোর সম্ভাবনা ছিল, একটা কি সম্ভাবনা আছে, ঘটতে পারে। আর এটা হচ্ছে কি ঘটনা ঘটার সম্ভাবনা ছিল কিন্তু কোনো কারণে সেটা আর ঘটে নাই, বা আর ঘটনাটা ঘটানো সম্ভব না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনার। আবার আরেক প্রকার কন্ডিশন আছে অবাস্তব কিছু চিন্তা ভাবনা। যেমন আমি যদি পাখি হতাম তাহলে দেশে দেশে ঘুরে বেড়াতাম, এটা কি আর সম্ভব? এই যে বলছে আমি যদি পাখি হতাম, তাহলে এই পৃথিবীতে কন্ডিশন হচ্ছে তিন প্রকার। এক প্রকার কন্ডিশন হচ্ছে পূরণ হওয়ার মতো, আরেক প্রকার কন্ডিশন হচ্ছে পূরণ হতে পারতো, আর আরেক প্রকার কন্ডিশন আছে যা কোনোদিনও ছিল না, কোনোদিনও হবে না, এরকম কন্ডিশন। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। আর টেন্স ছাড়া তো ইংলিশ সেন্টেন্স সম্ভব না, স্বাভাবিক বিষয়। ঠিক আছে, টেন্সটা ভালো করে দখলে রাখলে আমি রাইট ফর্ম অফ ভার্ব পারবো, আমি সব কিছুই পারবো। আমাকে টেন্সটা জানতে হবে। কন্ডিশনাল শেখার সময় অবশ্যই আমাকে টেন্স জানা লাগবে। ঠিক আছে, কারণ ইফযুক্ত অংশটা যদি প্রেজেন্টে হয় পরের অংশটা ফিউচারে হবে, ইফযুক্ত অংশটা যদি পাস্ট টেন্সে হয় পরের অংশটা পাস্ট কন্ডিশনালে হবে, ইফযুক্ত সেন্টেন্সটা যদি পাস্ট পারফেক্টে হয় পরের অংশটা পারফেক্ট কন্ডিশনালে হবে। ঠিক আছে, আশা করছি আমি পরিষ্কারভাবে বুঝাতে পেরেছি। আমি পরবর্তী আলোচনাগুলোর মাধ্যমে প্রত্যেকটা কন্ডিশনাল পরিষ্কারভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবে। এই ছিল প্রাথমিক আলোচনা, প্রাথমিকের মধ্যে আমি তিন প্রকার কন্ডিশনালেরই স্ট্রাকচার দিয়ে দিয়েছি। এখন পরবর্তীতে পরীক্ষা প্রশ্নপত্রে দেখবা যে ব্যতিক্রমগুলো বা যেই উল্টোপাল্টাগুলো, সেগুলো আমি এখন তোমাদের দেখানোর চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা কি দেখলাম? একটা শর্ত যদি পূরণ হয় আরেকটি ঘটবে, মানে এখানে শর্ত আর ঘটনা যেটা দেখলাম পরস্পরের সাথে যুক্ত। শর্ত আর ঘটনা, কন্ডিশনাল সেন্টেন্সগুলোতে শর্ত এবং ঘটনা পরস্পরের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। কারণ একটি ঘটনা ঘটলে আরেকটি ঘটবে, একটি না ঘটলে আরেকটি কোনোভাবেই ঘটবে না। তো এতটুকু তো ক্লিয়ার হয়েছে। দেখো কন্ডিশনাল কত প্রকার দেখলাম। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে, যেহেতু তোমরা জেনে গেছো, তিন প্রকার। প্রথমটাকে কি বলবো? ফার্স্ট কন্ডিশনাল। তার মানে কি, যেটা বলেছি এই ফার্স্ট কন্ডিশনালে যে শর্তগুলো এগুলো বাস্তবায়ন হওয়ার মতো, মানে প্রবেবল। ওকে, তারপরে হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, এটা হচ্ছে ইমপ্রবেবল, মানে পূরণ হওয়ার মতো নয়। এরপর এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল, তার মানে এটা হচ্ছে যেমনটা বলেছি ইম্পসিবল, মানে কখনোই পূরণ হওয়ার মতো নয়, ইম্পসিবল। থার্ড কন্ডিশনাল হচ্ছে আমরা একে ইম্পসিবল কন্ডিশনালও বলতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, এই তিনটা লাইন তোমরা তুলে নাও। তো প্রিয় শিক্ষার্থী, এই পর্যন্তই ছিল আজকের ক্লাস। আশা করছি আজকের ক্লাসে আমি তোমাদের যা শেখাতে চেয়েছি তা শেখাতে পেরেছি, এবং তোমাদের যে দায়িত্ব হচ্ছে সেটা হচ্ছে আজকে যেই প্যাটার্নগুলো নিয়ে আলোচনা করেছি, যে স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি, সেগুলো তোমাদের মুখস্থ করে ফেলা, এবং তোমরা সেগুলো মুখস্থ করে ফেলবা। এবং ভিডিওটা যদি কোনো দিক দিয়ে মিস হয়ে থাকে তোমরা বারবার দেখে এইখানে যে সেন্টেন্সগুলো আলোচনা করেছি সেগুলো তোমরা খাতায় লিখে ফেলবা। ঠিক আছে, এবং বারবার চেষ্টা করবা, এবং এর উপর যে পরবর্তী ক্লাসগুলো আছে সেগুলো তোমরা দেখে তোমাদের দক্ষতাটাকে আরো মজবুত করে তুলবা। তো এ পর্যন্তই, পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।